ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। প্রতিদিনের মতো বাছাই করা এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমি হাজির হয়েছি আজকের প্র্যাকটিস সেট 28 নিয়ে। আজকের এই প্র্যাকটিস সেট 28-এ যে অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব, তা ডাব্লিউবিপি এবং কেপির জন্য যারা প্রিপারেশন করছো এবং তার সাথে যারা পিএসসি ক্লার্কশিপ নিয়ে প্রিপারেশন করছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। প্রত্যেকটা অ্যান্সার তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং তারপরে তোমরা কমেন্ট করবে কমেন্ট সেকশনে যে তোমাদের কোনটা অ্যান্সার মনে হচ্ছে। তারপরে দেখে নেব আমরা আমাদের সব থেকে সহজ ট্রিক্সে সেই সমাধানটি। তো চলো শুরু করব আজকের সেই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই প্রশ্নগুলো রিসেন্ট পরীক্ষায় খুবই আসছে। সো দেখে নেব কি রয়েছে। একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিলোমিটার পথ এবং পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 2 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ট্রেনটি কততম ঘন্টায় 52 কিলোমিটার পথ অতিক্রম করবে? অর্থাৎ আমাদের এখানে খুবই সুন্দরভাবে বলা রয়েছে প্রশ্নে যে প্রথমে দেখো 30 কিলোমিটার পথ, ঠিক আছে, প্রথম ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার পথ, কিন্তু পরবর্তী ঘন্টাগুলোতে কি করছে, গতিবেগ বাড়ছে, 2 কিলোমিটার করে এক্সট্রা অতিক্রম করছে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে কি ফার্স্ট আওয়ারে 30 কিলোমিটার যাচ্ছে, তার পরবর্তী ঘন্টায় যাচ্ছে 32 কিলোমিটার, দেন 34 কিলোমিটার অ্যান্ড সো অন। এভাবে চলতে চলতে একটা সময় গিয়ে টোটাল কততম ঘন্টায় 55 কিলোমিটার পথ অতিক্রম করবে, মানে কততম ঘন্টায় এইভাবে বাড়তে বাড়তে 52 কিলোমিটার পথ যাবে 1 ঘন্টায়। খুব সুন্দর প্রশ্ন। তাহলে আমরা দেখছি যে প্রথম অবস্থায় ফার্স্ট টাইম 30 কিলোমিটার পথ যাচ্ছে, 32 যাচ্ছে, অর্থাৎ এই গ্যাপটা বা ডিফারেন্সটা কত, 2 এর গ্যাপ। ঠিক আছে, এবং ফাইনালি 1 ঘন্টায় যাবে কতটা, 52 কিলোমিটার। কততমতে যাচ্ছে আমি ধরে নিচ্ছি এখানে এন তমতে। ঠিক আছে, এন তমতে গিয়ে এন তম ঘন্টাতে গিয়ে 52 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তো আমাদের যেটা ফর্মুলা এখানে ইউজ করব আমরা সেটা হচ্ছে টি এন। টি মানে হচ্ছে টার্ম, তম। ঠিক আছে, কততম, এন তম। এন এর মানটা আমি ধরছি এখানে এন। তাহলে এনটা কিভাবে বের করতে হয় ভালো করে দেখো। ফার্স্ট টার্ম অর্থাৎ এ প্লাস, একবার দেখে নাও সারা জীবন মনে থেকে যাবে, এন মাইনাস 1 ডিফারেন্স ডি সমান কততম, কত, 52। অর্থাৎ টিএন মানে এনতম টার্মে গিয়ে আমাদের 52 ঘন্টা যাবে, সরি 52 কিলোমিটার যাবে। তাহলে এ হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, এখানে এ মানে 30, তাহলে বসিয়ে দাও জাস্ট, আর কিচ্ছু কাজ নেই। প্লাস এন এর মান আমরা বের করবো, সো এন এনই থাকবে, এন মাইনাস 1 ইন্টু ডি মানে আমরা দেখেছি 2 করে রয়েছে প্রত্যেকের ডিফারেন্স, তো এখানে হচ্ছে 2 ইকুয়াল টু কত হচ্ছে 52। এবার দেখো এন মাইনাস 1 ইন্টু 2 থাকলো আমাদের এখানে, ইকুয়াল টু কত হচ্ছে 52 মাইনাস 30 মানে 22। কারো ডাউট নেই এতটা? তাহলে এন মাইনাস 1 ইকুয়াল টু 2 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 11। দ্যাট ইজ এন ইকুয়াল টু 11 প্লাস 1 মান হচ্ছে 12। তার মানে এন এর মান হচ্ছে 12। তাহলে কি হলো, 12 এন তম মানে 12 তমতে। অ্যান্সার বেরিয়ে গেল। মাত্র 3 থেকে 4 লাইন করলেই অ্যান্সার পেয়ে যাবে তোমরা, এবং এই সহজ পদ্ধতিটা তোমরা জানলেই 1 নম্বর কিন্তু একদম সরাসরি তোমরা এক্সামে পেয়ে যাবে, কারণ এই প্রশ্নটা রিসেন্ট পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে খুবই আসছে। ঠিক আছে, তো চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন। এ এবং বি একসাথে 30 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। দারুণ প্রশ্ন এটা, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে সহজ, বাট খুবই ট্রিকি কিন্তু কোশ্চেন এটা। এ এবং বি একসাথে 30 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি দুজনে 30 ডেজে কোনো কাজ করতে পারে। এ 16 দিন কাজ করে, বি বাকি কাজ একাই 44 দিনে শেষ করে। তাহলে বি একা পুরো কাজ কত দিনে শেষ করবে? দেখো এখানে একটা গল্প রয়েছে, আমি ধরে নিচ্ছি এ এবং বি 30 ডেজে টোটাল 30 ইউনিট কাজ করে। ঠিক আছে, 30 ডেজে টোটাল এ অ্যান্ড বি 30 ইউনিট কাজ করে, মানে প্রত্যেক দিনে 1 ইউনিট করে। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে এ 16 দিন কাজ করে এবং বাকি কাজ বি 44 দিনে করে, কিন্তু এর এফিসিয়েন্সি তো ভাই দেওয়া নেই। সো কিভাবে আমরা বের করব? তাহলে এইখানে একটা গল্প আছে, দেখো এ করে কত দিন, 16 দিন, ক্লিয়ার, আর বি করেছে টোটাল কত দিন, 44 দিন। এইখানে একটা গল্প আমরা তৈরি করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা 44কে যদি এইভাবে ব্রেক করে নিই, যে 16 দিন প্লাস বাকি কত থাকলো 28 দিন, তাই না, 16 আর 28 44।
তাহলে এই যে এর 16 দিন আর বি এর 16 দিন, এই দুটোকে নিয়ে আমরা একটা গল্প তৈরি করি এখানে। কিরকম? দেখো, এ প্লাস বি এরা দুজনে 16 দিনে কতটা করবে? আর বাকি বি এর কত থাকলো? 28 দিন পড়ে থাকলো, মাথায় রাখবে। তাহলে এই 16 দিনে তারা 1 ইউনিট করে যদি করে, ইনটু 1 ইউনিট মানে 16 ইউনিট কাজ কমপ্লিট করলো। আমাদের টোটাল কাজ ছিল 30 ইউনিট। তাহলে 30 থেকে 16 বাদ দিলে আর পড়ে থাকলো কতটা? 14 ইউনিট। 14 ইউনিট। 16 ইউনিট হয়ে গেলে বাকি থাকলো 14 ইউনিট। এই কাজটা বাকি আছে, এটা কে করবে এবার? ডেফিনেটলি বি করবে। তাই তো, এই 28 দিনে বি করেছে এটা। তাহলে বি 28 দিনে যদি 14 ইউনিট কাজ করে, 14 ইউনিট কাজ যদি 28 দিনে করে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে? হাফ ইউনিট, তাই না? কেটে দিলাম 14 দিয়ে, হাফ ইউনিট। তার মানে হাফ ইউনিট যদি বি এর এফিসিয়েন্সি হয়, সো সে একা একা 30 ইউনিট কাজ করতে কতদিন সময় নেবে? আর বলার অপেক্ষা রাখে না যে হাফ ইউনিট যদি দিনে কাজ করে, 30 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? 60 ডেজ সময় লাগবে। ঠিক আছে, 60 ডেজ সময় লাগবে। অর্থাৎ টোটাল 30 ইউনিট কাজ ডিভাইডেড বাই হাফ, ঠিক আছে, 60 ডেজ সময় লাগবে। এটা মুখে মুখে হয়ে যায় যে তুমি যদি হাফটা করে মালা গাঁথো, 30টা মালা গাঁথতে 60 দিন সময় লাগবে। ভেরি ইজি। বাট প্রথমের এই যে ওয়ে, আমি যেটা বললাম প্রথমে, যে এই যে ট্রিকি ওয়ে, ঠিক আছে, এইটুকু এখানে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং একবার তুমি বুঝতে পেরে গেলে এই প্রশ্ন তোমার কাছে কিছুই মনে হবে না। কিন্তু ফার্স্ট টাইম এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু অসুবিধা হবে বের করতে। ঠিক আছে, তো আশা করি সেশনটা প্রত্যেকের ভালো লাগছে। তো যদি এনজয় করে থাকো ক্লাসটা, প্রত্যেকদিন যদি এই ক্লাসটি তোমাদের হেল্প করে থাকে, দেন অবশ্যই তোমরা সাপোর্ট করো যাতে এরকম আরো বেটার ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। আরো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, নেক্সট উইকে আমাদের ফুল লেন্থ, ঠিক আছে, ফুল লেন্থ টেস্ট কিন্তু আসতে চলেছে তোমাদের জন্য। টোটাল 85 মার্কসের ফুল লেন্থ টেস্ট নেক্সট উইকে আসতে চলেছে। প্রত্যেকে রেডি থাকো টেস্ট দেওয়ার জন্য। 85 এর ফুল লেন্থ টেস্ট কোথায় দেবে? আমাদের অ্যাপে দেবে, এনএস কেরিয়ার একাডেমি অ্যাপে। ঠিক আছে, ফুল লেন্থ টেস্ট হবে, যেটা পুলিশের যে পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং এসআই, প্রত্যেকটার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। ঠিক আছে, বিস্তারিত আমি নেক্সট একটা ভিডিওতে ছোট্ট করে আলোচনা করে দেবো। লাইক করে দিয়েছো প্রত্যেকে তো? চলো এবার 3 নম্বর প্রশ্নে চলে আসি। যে একটি পরীক্ষায় 65% পরীক্ষার্থী বাংলায়, 35% পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে, 20% উভয় বিষয়ে পাশ করে, এখানেও পাশ করে এখানেও পাশ করে, মানে আমাদের কাজ খুব সহজ হয়ে যায়, তাই না? দুটো যখন সেম থাকে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি 540 হয়, তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? দেখো, প্রথমে বাংলায়, বেঙ্গলিতে 65% পাসড, দেন ইংরাজিতে, ফর ইংরেজি, হ্যাঁ, পাস করেছে 35%, এবং দুটোতে উভয় বিষয়ে করেছে 20%। তাহলে আমরা এখান থেকে বার করে নিতে পারি না যে 65 আর 20 গ্যাপ কতটা? 45। আর এখানকার গ্যাপ হচ্ছে 15। তাহলে আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করি। এটা হচ্ছে বেঙ্গলি আর এইটা হচ্ছে ইংলিশ। কমন হচ্ছে মাঝখানে 20, আর এই গ্যাপটা হচ্ছে কত? 45 এর। আর এই গ্যাপটা বের করলাম আমরা 15। দেখো, 45, 15, 60 আর 20 হচ্ছে 80। তাহলে 80% ক্যান্ডিডেট পাসড, ফেলড ক্যান্ডিডেট কত? তাহলে বাকি 20% ক্যান্ডিডেট হচ্ছে ফেলড। ওকে, এই 20% ক্যান্ডিডেট যদি ফেল হয়, আমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যদি 540 হয়, দেন কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে উভয় বিষয়ে ফেল করেছে 20%। তাহলে 540-এর 20% ফাইন্ড আউট করো। 20% মানে 20/100। এটা দিয়ে কেটে দাও। বেটার আমরা শূন্যগুলো কেটে দিই। 20% 20/100, একটা 0 0, এই 0 0। তাহলে 54 গুণন 2 মান হচ্ছে 108। ঠিক আছে, 108 জন ক্যান্ডিডেট যারা উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার হলো? নেক্সট, খুবই সুন্দর প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন এক্সাম ওরিয়েন্টেড রয়েছে। দেখো, একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে টোটাল 5450 বর্গ সেমি, এবং বৃত্তের ব্যাস দেওয়া আছে 70 সেমি। বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল যোগফল কত হবে?
তাহলে একটা বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল দেওয়া আছে, যেখানে সেই বৃত্তের ব্যাস দেওয়া আছে 70। দেখো বৃত্তের যদি ব্যাস 70 হয়, তাহলে আর ইকুয়াল টু কত হবে, ব্যাসার্ধ কত হবে 70/2 মানে 35 এত সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে, এরিয়া, এ ফর এরিয়া, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, পাই 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 35 ইন্টু 35। ঠিক আছে, 7 দিয়ে কেটে দাও, 5 7 35। গুণটা খুব এখানে সহজভাবে করার জন্য আমি তোমাদেরকে বলবো 5 এখান থেকে 22 থেকে একটা 2 নিয়ে নাও, মানে 11 পড়ে থাকবে কিন্তু, ঠিক আছে, এমন নয় যে 22-এ 2 নিলে 2 পড়ে থাকবে না। 22কে 2 দিয়ে সেপারেট করে দিলাম, 11 গুণন 2, এই 2 দিয়ে 5 দুগুণ 10 আর 335 গুণন 10 মানে হচ্ছে 350। গুণটা সহজ হচ্ছে, 0 5 আর 0 হচ্ছে 5, 5 আর 3 8, 3 3850, এটা হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল। আর টোটাল রয়েছে সার্কেল অ্যান্ড বৃত্তের হচ্ছে, দেখো বৃত্ত প্লাস বর্গক্ষেত্র টোটাল এরিয়া রয়েছে আমাদের কত, 5450। তাহলে শুধু বর্গক্ষেত্রের কত হবে 5, আমি জাস্ট সাইন দিলাম নিজেরা বোঝার জন্য, ঠিক আছে, তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে এই সার্কেলটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, সার্কেলের এরিয়া কত হচ্ছে 3850। বা এত কিছু করার দরকার আছে কি, প্রত্যেকেই তো বুঝতেই পারছো যে বিয়োগ করলেই বাকিটা পড়ে থাকবে। তাহলে আমরা এত দুটো লাইন শুধু শুধু আর বাড়াতে যাব না, আমরা কি করব, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল কত পড়ে থাকবে, তাহলে 5450 মাইনাস থাকবে কত 3850, তাহলে কত হচ্ছে 0061 1600। তাহলে স্কয়ার মানে হচ্ছে 1600 মনে করো হচ্ছে, দেন এ ইকুয়াল টু কত হবে 40, 40-এর স্কয়ার করলে 1600 হয়, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল কত, মানে বৃত্তেরও পরিসীমা বের করতে হবে আর বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4 ইন্টু এ, দ্যাট ইজ 160। আর বৃত্তের কত হবে 2 পাই আর, পাই আর মানে হচ্ছে 35। দেখো 5 5 দুগুণ 10 মানে 220। তাহলে এই দুটোর যোগফল বের করতে বলেছে, কত হবে দুটোর যোগফল 160 আর 220 মানে হচ্ছে 380, 380। মোটেও কিন্তু জটিল কিচ্ছু নেই, খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, 380, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি পাত্রের মিশ্রণে দুটি দ্রাবক এ এবং বি, এ এবং বি 7:5 অনুপাতে আছে, 7:5 অনুপাতে আছে। খুব সুন্দর প্রশ্ন, এটা মিশ্রণ থেকে রয়েছে। এই পাত্র থেকে 9 লিটার মিশ্রণ তুলে তাতে বি দিয়ে ভর্তি করা হলো, মানে 9 লিটার তুমি তুললে and তার পরিবর্তে বি দ্বারা ভর্তি করা হলো, এবং নতুন করে ওই মিশ্রণ দুটিতে দ্রাবকের অনুপাত হয়ে গেল 7:9, 7:9। তাহলে গল্প হচ্ছে যেখানে শুরুতে পাত্রতে এ দ্রাবকের পরিমাণ কতটা ছিল। দেখো যদি মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ তোলা হয়, যেহেতু মিশ্রণগুলো অলওয়েজ এই ধরনের মিশ্রণ সমসত্বই মিশ্রণ হয়, অর্থাৎ তুমি যে পরিমাণই তোলো তার মধ্যে এ এবং বি দ্রাবক সমান পরিমাণে উঠবে, মানে অনুপাতের কোনো হেরফের হবে না। তাহলে অনুপাত 7:5ই থাকলো। এইবারে আমরা দেখব যে তার মধ্যে আবার যখন 9 লিটার বি দ্রাবক মেশানো হচ্ছে, দেন আমাদের বি এর পরিমাণ তো বাড়ছে, কিন্তু এর পরিমাণ অ্যাকচুয়ালি সেমি থেকে যাচ্ছে, বাট এখানে আমরা সেমি দেখতে পাচ্ছি আছে, সো আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেল। এ সেমি আছে, সো বি কতটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে ঢালা হয়েছে বি, 4 ইউনিট চেঞ্জ হচ্ছে। দেন 4 ইউনিট মানেই তার মানে 9 লিটার, ক্লিয়ার, 4 ইউনিট মানে 9 লিটার। তাহলে 1 ইউনিট মানে কত 9/4 লিটার, 1 ইউনিট মানে 9/4 লিটার, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে শুরুতে কতটা ছিল, দেখো আমাদের শুরুতে যা ছিল তার থেকে 9 লিটার ওঠানোর পরে এখানে অলরেডি -9 হয়ে গেছে। এইবার যখনই তুমি আরো 9 লিটার ইউজ করে ফেললে, এখানে দিয়ে দিলে বি, তখন কিন্তু এখানে প্রাথমিক অবস্থায় যে ইউনিট ছিল ততটা হয়ে গেল এখানে, তাই না, অর্থাৎ 9 আর 7 16 ইউনিট টোটাল হচ্ছে মিশ্রণের পরিমাণ। তাহলে 1 মানে যদি এটা হয় 16 ইউনিট, মানে টোটাল মিশ্রণ কতটা 9/4 ইন্টু 16, 4 দিয়ে কেটে দাও 4, 4 নং কত হচ্ছে 36, 36 লিটার, 36 লিটার। তাহলে এ দ্রাবকের পরিমাণ কত হবে, দেখো ইনিশিয়ালি 36 লিটার মনে করো পাত্রে মিশ্রণ রয়েছে, তার মধ্যে ইনিশিয়ালি অনুপাত হচ্ছে 7:5,
তাহলে এ রয়েছে 7 ইউনিট, তাই তো, বাই টোটাল 7 আর 5 12 ইউনিট, 12 দিয়ে ইনিশিয়ালি, যেহেতু ইনিশিয়ালি তো এই অনুপাতেই রয়েছে, তাহলে 3 12 36, দ্যাট ইজ 3 7 21, 21 21 লিটার। ঠিক আছে, 21 লিটার হচ্ছে এ দ্রাবকের পরিমাণ, 21 লিটার এ দ্রাবকের পরিমাণ। কোনো নৌকা কিছু দূরত্ব স্রোতের বিপরীতে 8 ঘন্টা 48 মিনিটে যায় এবং স্রোতের দিকে ওই দূরত্ব 4 ঘন্টায় যায়। স্থির জলে নৌকার গতি এবং নৌকার গতি, কিন্তু স্থির জলে নৌকার গতি মানে বি, বি বি ফর বোট, বোটের গতিবেগ, এবং স্রোতের গতিবেগ দ্যাট ইজ কারেন্ট, সি ফর কারেন্ট, সি, এই দুটোর অনুপাত বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দূরত্ব স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিটে যায়। সো 8 ঘন্টা 48 মিনিট মানে কতটা অ্যাকচুয়ালি? 8 ঘন্টা 48 মিনিট, মিনিটকে 60 দ্বারা ডিভাইড করো, 12 দিয়ে 4 12 48, 12 দিয়ে 5 12 60, 5টা 40 আর 4 কত হচ্ছে 44 ভাগ 5, ঠিক আছে, 44 ভাগ 5 এত আওয়ার। ঠিক আছে, এবারে দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কতটা? স্রোতের বিপরীতে এটা স্রোতের অনুকূলে দেখো, স্পিড যদি বোটের গতিবেগ প্লাস কারেন্ট হয়, তাই না, নর্মালি স্পিড কি এক্স ইকুয়াল টু বোটের গতিবেগ প্লাস কারেন্ট, আর প্রতিকূলে গতিবেগ বোটের গতিবেগ মাইনাস কারেন্ট। ঠিক আছে, তাহলে এই যে স্পিড ইন্টু টাইম লাগছে কত? 4 ঘন্টা স্রোতের দিকে, ইকুয়াল টু সেম ডিস্টেন্স বোটের স্রোতের বিপরীতে যখন যাচ্ছে, বোট মাইনাস কারেন্ট ইন্টু টাইম লাগছে দেখো 44 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে এটাকে গুণ করো, 4 5 20, তাহলে 20b প্লাস 20c ইজ ইকুয়াল টু 44b মাইনাস 44c। গুণ করে দিলাম 5 দিয়ে এদিকে, তাহলে 20b এদিকে গেলে কত হচ্ছে? 24b ইকুয়াল টু এদিকে গেলে এটা কত হচ্ছে? 64c। 8 দিয়ে কেটে দাও, 3 8 24, 8 8 64, তাহলে b ডিভাইডেড বাই c কত হচ্ছে? 8 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 8:3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন কতটা সহজভাবে আমরা সলভ করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগছে তোমাদের। দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 15 টাকা প্রতি মিটার হিসেবে একটি বৃত্তাকার প্লটে বেড়া লাগানোর খরচ 3300 টাকা। ওই প্লটের মেঝের, মানে একটা বৃত্তাকার মনে করো এরকম একটা প্লট রয়েছে, ওই বৃত্তাকার প্লটের মেঝের 100 টাকা প্রতি মিটার হিসেবে পাকা করার খরচ কত হবে? তাহলে এই পুরোটা বেড়া লাগানো মানে পরিসীমা, সেখানে খরচ হয়েছে 3300 টাকা। যদি 15 টাকা প্রত্যেক মিটারে খরচ হয়, তার পরিসীমা বেরিয়ে যাচ্ছে, পরিসীমা বা পেরিমিটার কত হচ্ছে? 15 দিয়ে ভাগ করো, দেখো 15 3 15 দুগুণ 30, 15 দুগুণ 30, আর দুটো শূন্য, 2200 মিটার হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে এর পরিসীমা থেকে আমরা আর এর মানটা বের করে নেব। এই আর কত? 2 পাই আর, দেখো 2 পাই আর 2 ইন্টু পাই মানে 22/7 একবারে পুট করে দিচ্ছি, ইন্টু আর সমান কত? 2200। তাহলে 22 দিয়ে কেটে দিলে 100, আর এই 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 50। তাহলে আর এর মান কত হচ্ছে? কোথাও একটা কিছু বেশি হলো মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো 220 হতো, তাই না? এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। 15 দুগুণ 30, 15 দুগুণ 30, আর একটা শূন্য, দুটো শূন্য আমি চোখের মাথায় লিখে ফেললাম। তাহলে এখানে হবে 220। তাহলে এটা কেটে দিলে 22 দিয়ে 10, আর 2 দিয়ে কেটে দিলে হবে কত? 5। তাহলে আর এর মান কত হচ্ছে? 5 7 35। আর এর মান হচ্ছে 35 মিটার। আমাদের বের করতে বলেছে কি? এরিয়া, ভেতরের যে পোর্শনটা তার এরিয়া ইন্টু 100 মিটার। তাহলে টোটাল খরচ বেরিয়ে যাবে, এরিয়া মানে কত? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 35 ইন্টু 35 ইন্টু 100 টাকা প্রত্যেক বর্গ মিটার খরচ। তো এখানে প্রতি মিটার রয়েছে, তো এখানে বর্গ মিটার হবে, যেহেতু মাঝের প্লটটা। তাহলে এটা খরচ টোটাল বেরিয়ে যাচ্ছে আমাদের, 7 দিয়ে কেটে দাও 5। আগের মতোই দেখো, 5 দুগুণ 10, 10 ইন্টু 35 মানে একটু আগে পেলাম আমরা 3850, আর এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে 38,000, 3,85,000,
3,85,000 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 3,85,000। একটু আগে চলো আমরা দেখে নিই। এই দেখো 3850, তাহলে এখানে 3850 আর দুটো শূন্য রয়েছে, তাহলে এত টাকা, 3,85,000 টাকা টোটাল খরচ হবে। একটি গাড়ি 35 কিলোমিটার পথ 45 মিনিটে এবং বাকি 69 কিমি পথ 75 মিনিটে যায়, গাড়ির গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড যেটা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল টাইম দেখো এখানে 45 প্লাস কত, 75। ঠিক আছে, যাই হোক আমরা বসিয়ে দেবো এখানে। টোটাল ডিস্টেন্স তাহলে কত, 35 প্লাস এখানে হচ্ছে 69 ডিভাইডেড বাই টোটাল টাইম হচ্ছে 45 প্লাস 75। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে এই ডিস্টেন্স রয়েছে কিলোমিটার আর স্পিড টাইম রয়েছে মিনিটে, আর আমাদের অ্যান্সার দেখো কিমি পার ঘন্টা, তাহলে মিনিটটাকে ঘন্টা করতে হবে। এই টোটালটা মিনিটটাকে ঘন্টা করতে গেলে কি করতে হবে, ডিভাইডেড বাই 60 করতে হবে, তাহলেই তো ঘন্টা হয়ে গেল। তাহলে ওপরে হচ্ছে দেখো 35 থেকে 1 এখানে দিয়ে দাও, 70 আর 34 মানে 104। 60টা ওপরে চলে গেল আর নিচে পড়ে থাকছে 45 আর 75 মানে 40 আর 80, 120। তাহলে 60 দিয়ে 2 আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 52। তাহলে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 52 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের। মীনাক্ষী 12,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পরে 9,000 টাকা নিয়ে অভয় ব্যবসায় অংশীদার হয়। বছরের শেষে যদি 4,416 টাকা মোট লাভ হয়, তাহলে মীনাক্ষীর ভাগ কত টাকা? দেখো, আমি প্রথমে বলেছি যখনই পার্টনারশিপ বিজনেস অঙ্ক করবে এই জিরোগুলোকে প্রথমে অ্যাভয়েড করো। 3টে জিরো কেটে দিলাম। তার মানে কি, মীনাক্ষী 12 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে, আর আফটার দ্যাট 5 মাস পরে অভয় যুক্ত হয়। তাহলে অভয় 5 মাস পরে যদি যুক্ত হয় কত টাকা নিয়ে, 9 টাকা নিয়ে। তাহলে অভয়ের টাকা দেখো 1 বছরের পরের হিসেব, তাহলে 5 মাস পরে যদি আসে টোটাল 7 মাস খাটবে, আর মীনাক্ষী টোটাল 12 মাসই খাটবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি কেটে দিই ছোট ছোট করে, দেখো 3 দিয়ে, 3 তিরিককে 9, এভাবে কাটা যায় না কিন্তু রেশিওতে, কিন্তু আমাদের অ্যান্সার প্রয়োজন, তো আমরা কাটতে বাধ্য। ঠিক আছে, 3 4 12, 3 দিয়ে এটা 3 4 12, তাহলে 4 4 হয়ে গেল 16, আর এখানে হচ্ছে 7। ঠিক আছে, পরীক্ষায় কেউ দেখবে না আমি কোথায় কেটেছি, আমার অ্যান্সার যত ফার্স্ট আমি বের করতে পারবো আমার, সেটাই হচ্ছে আমাদের পজিটিভ দিক। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কত হচ্ছে, 16 আর 7 হচ্ছে 23 ইউনিট। তাহলে 23 ইউনিট টোটাল, তার মধ্যে মীনাক্ষীর ভাগ হচ্ছে 16 ইউনিট ইন্টু 4,416 মধ্যে কত? 23 দিয়ে এটাকে দেখো তো, 23 1, এখানে ভাগ করার চেষ্টা করি আমরা। 23 দিয়ে 1, তাহলে 1 21, 1 নামলো। 9 দিয়ে দেখো 3 নং 27-এর 7, 9 দুগুণ 18, 19 20, পড়ে থাকলো 4 46, 23 দুগুণ 46, তাহলে হচ্ছে 192। 192 ইন্টু 16 গুণ করতে হবে। 16 দিয়ে 16 দুগুণ 32-এর 2, হাতে 3, 9 16 144, আর 3 হচ্ছে 147, 7 হাতে 14, 16 আর 14 হচ্ছে 30, 3072, 3072 অ্যান্সার বেরিয়ে গেল। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। তার আগে তোমাদেরকে বলবো, যারা যারা কেপি এবং ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করছো তোমাদের মধ্যে, এবং প্রিভিয়াস ইয়ারগুলোতেও দেখা গেল তোমরা ছিটকে গেছো কিছু নাম্বারের জন্য। ঠিক আছে, 0.75, 0.25, 0.5, তো এই যে নাম্বারগুলো শর্টেজ রয়েছে, তোমরা এই নাম্বারগুলোকে কিন্তু স্কোর কিন্তু আরও বাড়াতে পারো যদি তোমরা অঙ্কে বেটার কিছু স্কোর করতে পারো। ঠিক আছে, তো সেই জন্যই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ফাউন্ডেশন ব্যাচ 2.0। অঙ্ককে শক্তিশালী করতে হবে এবং পুলিশ হবার স্বপ্ন পূরণ আমাদের করতে হবে। তো এখানে আমরা টপিক ওয়াইজ ডিসকাশন করব, তাতে করে তোমাদের যত টপিক আছে সবগুলো টপিক কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তারপরে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা
এবছর আসতে পারে সেরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যা তোমাদেরকে ম্যাক্সিমাম স্কোর করতে হেল্প করবেই অঙ্কে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। এবং এই মুহূর্তে তোমাদের জন্য 1049-এর পরিবর্তে 43% অফ রয়েছে, যা তোমরা মাত্র 599-এ কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। আমাদের সমস্ত লাইভ ক্লাস হয়, তার রেকর্ড থাকে। অনলাইন টেস্ট না হয়, তোমাদের এফিসিয়েন্সি আরও বাড়ানোর জন্য পিডিএফ সমস্ত দিয়ে দেওয়া হয় এবং ক্লাস নোটও সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হয়। 10 নম্বর, তাহলে বলেছে কি এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে। এ এবং বি একসাথে কোনো কাজ 12 দিনে করতে পারে। এ কাজটি একা 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি বি রোজ অর্ধ দিবস করে, তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি করতে পারবে? দেখো, 12 এবং 20, 60 হচ্ছে টোটাল কাজ, এটা লসাগু। 5, 12, 60 আর 20 দিয়ে 3, 20, 60। দেখো, এর যদি এফিসিয়েন্সি 3 ইউনিট হয়, তাহলে বি এর হচ্ছে কত? বি এর হবে, দেখো, 3 আর কত হলে 5 হবে? 2। তাহলে এ আর বি দুজনের যদি 5 হয়, এ যদি নিজে 3 হয়, তাহলে বি এর অবশ্যই 2। কিন্তু এ তো 3 ইউনিট কাজ করবে, বাট বি করবে কিন্তু প্রত্যেক দিন তার অর্ধেক দিবস। তাহলে 2 ইউনিটের পরিবর্তে সে অর্ধেক কাজ করবে, মানে 1 ইউনিট। তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। ওকে, আমাদের টোটাল কাজ 60 ইউনিট ডিভাইডেড বাই 4, কত? 15 দিন। 15 দিনে টোটাল কাজটা কমপ্লিট করবে। চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। আগের দিনে যেটা তোমাদের বাড়ির কাজ ছিল, ডু ইট ইয়োর সেলফ, সেটা আজকে আমরা সলভ করে দেবো। ঠিক আছে, একজন নির্মাতা একটি জিনিসের মূল্য 50 টাকা নির্ধারণ করেছেন। 50 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে, ছাড় দিয়ে সেটি বিক্রি করে। তার 20% লাভও হয়। আচ্ছা, 25% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো, 50 টাকা যদি নির্মাতা জিনিসের মূল্য নির্ধারণ করেন, মার্ক প্রাইস তার মানে এটা, তাহলে এর উপরে সে কি করছে? 20% ডিসকাউন্ট দিচ্ছে। দেখো, 100 টাকায় 20 টাকা, মুখে মুখে হিসেব, কোনো পেন পেপারস নয়। 100 টাকায় 20 টাকা, 50 টাকায় কি হবে? 10 টাকা ছাড়। তাহলে 10 টাকা ছাড় দিলে এটার দাম দাঁড়াচ্ছে 40 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস। বলেছে 40 টাকায় বিক্রি করেও 25% প্রফিট হচ্ছে, তাহলে দ্রব্যটির কস্ট প্রাইস কত? তাহলে 40 টাকা কস্ট প্রাইস বের করবো, সবসময় ওপরে 100 রাখবে আর নিচে রাখবে এই যে পার্সেন্টেজ, কত লাভ বা ক্ষতি হলো। 25% লাভ, তাহলে 125 নিচে। 25 দিয়ে দেখো, 5, 25, 125 আর 4, 25, 100। 5 দিয়ে 5 আটা 40, 4 আটা কত হচ্ছে? 32। ঠিক আছে, 4 আটা হয়ে গেল 32 টাকা। দেখো, 12 নম্বর প্রশ্ন রয়েছে, একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপরে 20% লাভ করে। পণ্যের মূল্য যদি 450 টাকা হয়, ধার্য মূল্য কত? দেখো, শুধুমাত্র ডিসকাউন্ট এবং প্রফিট রয়েছে, প্রফিট পার্সেন্ট। তো আমরা কি করব? কস্ট প্রাইস এবং মার্ক প্রাইস লিখব। কস্ট প্রাইস কিভাবে বের করতে হয়? 100 মাইনাস ডিসকাউন্ট, কত? 10%। আর মার্ক প্রাইসের উপর কিভাবে বের করতে হয়? 100 প্লাস প্রফিট পার্সেন্ট, 20%। দ্যাট ইজ 90 আর হচ্ছে কত? 120। আমাদের এই সিপি দেওয়া আছে 450। সো আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করলাম? 5 দ্বারা। তাহলে এখানেও 5 দ্বারা মাল্টিপ্লাই করলে 5, 12, 60, 600। ঠিক আছে, 600 হয়ে গেল আমাদের অ্যান্সার। ধার্য মূল্য হচ্ছে 600 টাকা। দেখো, এক ব্যক্তি 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করেন। সুদে আসলে এত টাকা পেলেন। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? আমি ধরে নিচ্ছি যে 100 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে 100 টাকায় 9% হারে 3 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে? বাই 100, পি আর টি বাই 100। তাহলে 3 নং 27 টাকা। আমি ধরছি যে 100 টাকা তার আসল আর 27 টাকা ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট এ হলো কত? 127 টাকা। এই 127 টাকা মানেই আমরা দেখতে পাচ্ছি যে কত? 19050, তাই না?
127 টাকা মানেই এটা, কারণ এটা হচ্ছে সুদ আসল, এটাও সুদ আসল। তাহলে 1 মানে কত হচ্ছে 1, দেখো 127, 3 হাতের 1 আসবে এখানে, 3, 6, 5, তাহলে 5 দিয়ে দেখো, 5 7 35 5, 5 12 60 63, ইয়েস। তাহলে মিলে গেল। তাহলে এখানে হলো কত 5 দ্বারা, আর শূন্য রয়েছে একটা, তাহলে 150। তাহলে 1 মানে যদি 150 হয়, সো 100 মানে কত প্রিন্সিপাল 15000, 15,000 টাকা। কতটা সহজে আমরা সলভ করলাম, মাত্র দেখো 4 লাইন রয়েছে, 4 লাইনে হয়ে গেল। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। 3600 এমন দুটি ভাগে বিভক্ত করা হলো যাতে প্রথম ভাগের ওপর বার্ষিক 5% হারে 3 বছরের সরল সুদ এবং দ্বিতীয় ভাগের উপরে 6.14% হারে বার্ষিক সরল সুদের হারে 4 বছরের সুদ সমান হবে। সুদ সমান হবে, তাহলে প্রথম ভাগটাকে মনে করো আমি এক্স ধরলাম, আর দ্বিতীয় ভাগ ধরলাম ওয়াই। তাহলে এক্স টাকার পি আর টি বাই 100 মানে এক্স আর টি বাই 100, আর মানে 5%, পি হচ্ছে 3 ইয়ার্স দেখো বাই 100, আর দ্বিতীয় ভাগ হচ্ছে ওয়াই 6.14 মানে 4 6 24 আর 1 25 বাই 4 ইন্টু 4 বছর বাই 100, এই দুটো সমান বলেছে। তাহলে দেখো আমরা এই 100 100 কেটে দিলাম, এই 4 4 কেটে দিলাম, ঠিক আছে, এই 5 দিয়ে এটাও কেটে দিলাম, 5 5 25, তাহলে পড়ে থাকলো আমাদের 3x ইকুয়াল টু 5y। তাহলে x বাই y সমান কত হচ্ছে 5/3, ঠিক আছে। তাহলে এই দুটোর টোটাল কত হচ্ছে 8, এই 8 মানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে আমাদের 3600 টাকা। 1 মানে দেখো 4 8 32, 5 8 40, 0 450। তাহলে দুটো রাশির পরিমাণ কত? 1 মানে 450 হলে একটা পরিমাণ রয়েছে দেখো 5 ইউনিট, তো 5 মানে একটা কত হচ্ছে 450 গুণন 5, তাহলে 0, 5 5 25 5, হাতে 2, 4 5 20, 2250। একটাই অপশানে দেখতে পাচ্ছি 2250, তো আর কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটা যদি 2250 হয়, তাহলে অপরটা হচ্ছে 3 ইন্টু 450, 135, তাই না? 45 গুণ করলে 135, তাহলে 1350। ইয়েস, চলে এলাম লাস্ট কোশ্চেন, এবং এটা ছিল গত দিনের আমাদের টাস্ক। তোমাদের জন্য ছিল এটা ডু ইট ইয়োর সেলফ, এটা আমরা সলভ করব, জাস্ট 2 লাইনে সলভ হবে। দেখো, 2 প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত রয়েছে 2:1 এবং 7:2। এই 2 প্রকার মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা এবং নিকেলের পরিমাণ কত হবে? ঠিক আছে, তো আমরা দেখো কি করব, প্রথমে এটাকে সমান করি, 2 আর 1 3 ইউনিট, আর এটা হচ্ছে 9 ইউনিট। ঠিক আছে, প্রথমে সমান করতে গেলে এটাকে 3 দ্বারা আর এটাকে 1 দ্বারা গুণ করলাম, 9 দেখো 3 কে 9 আর 9 কে 9। এবার এটাকে আমরা বানাবো 5:6, তো এটাকে 5 দ্বারা এটাকে 6 দ্বারা গুণ করলাম। ওকে, তাহলে কত হচ্ছে 3 5 15, 15 দিয়ে এই পুরো রেশিওটাকে গুণ করো, 15 দুগুণ 30 আর 15 আটকে 15, 6 দিয়ে 6 7 42 আর 6 দুগুণ 12, কত হচ্ছে 72, আর এখানে কত হচ্ছে যোগ করলে 27, 9 দিয়ে 8 নং 72 আর 3 নং 27, হয়ে গেল আমাদের 8:3। ঠিক আছে, 8:3 অত্যন্ত সহজভাবে আমরা সলভ করে ফেললাম। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারলে। যারা এখনও লাইক করোনি, ঝটপট করে লাইক করো, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্য প্রত্যেক দিন রাত্রি 9টায় কিন্তু তোমার জন্য আনা হয়। ঠিক আছে, প্রত্যেক দিন রাত্রি 9টায় তোমরা দেখো, এবং পিডিএফগুলো এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সো এনএস ক্যারিয়ার একাডেমি টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপটা ইনস্টল করে নেবে। ঠিক আছে, প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবে, অ্যাপের মধ্যে টোটালি পিডিএফগুলো তোমরা ফ্রি অফ কস্ট পাবে। ডু ইট ইয়োর সেলফ,
এটা তোমরা প্রত্যেকে ট্রাই করো এবং এটার অ্যান্সার কত হচ্ছে কমেন্ট করো কমেন্ট সেকশনে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। বাই, টেক কেয়ার।